হ্যালো আমার প্রিয় ছাত্ররা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সাথে অঙ্ক করতে। তো আশা করি তোমরা সবাই খাতা কলম নিয়ে বসে পড়েছো। তো আজকে আমরা যেই অঙ্কগুলো আলোচনা করব সেটা হলো লম্ববৃত্তাকার শঙ্কুর যে পরের অঙ্কগুলো, মানে 9-এর দাগের, 10-এর দাগের, 11-এর দাগের আর 12-এর দাগের। তো এই চারটা অঙ্ক আলোচনা করব। আর এই চারটা অঙ্ক কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, মানে ইম্পর্টেন্ট। তো এই অঙ্কগুলো কিন্তু তোমরা মন দিয়ে করবে, ঠিক আছে? আর তোমরা যদি আগের অঙ্কগুলো মানে 1 থেকে 8-এর দাগের অঙ্কগুলো তোমরা যদি না দেখে থাকো, তাহলে কিন্তু তোমরা ওই অঙ্কগুলো আগে দেখে নেবে। আমি পার্ট পার্ট করে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে কিন্তু তোমরা অবশ্যই দেখে নেবে, ঠিক আছে? তাহলে চলো বেশি কথা না বলে আমরা আজকের প্রথম অঙ্কটা করে ফেলি, ঠিক আছে? তাহলে তোমরা এবার দেখো 9-এর দাগের অঙ্কটা কি বলেছে। লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতি একটি লোহার পাতের বয়া তৈরি করতে 75 × 3.7 বর্গমিটার লোহা লেগেছে। বয়াটির তির্যক উচ্চতা যদি 5 মিটার হয়, তবে বয়াটিতে কত বায়ু আছে এবং বয়াটির উচ্চতা কত তা আমরা হিসাব করে লিখি। এবং আরেকটা কোশ্চেন আছে পরে, ওই বয়াটিতে চারপাশ রং করতে প্রতি বর্গমিটারে 2 টাকা 80 পয়সা হিসাবে কত খরচ পড়বে তা নির্ণয় করি, ঠিক আছে? তো আমরা প্রথমে নিচের অংশটাকে ছেড়ে দিচ্ছি। তো আমরা প্রথমে আগে উপরেরটাকে করি, ঠিক আছে? তাহলে চলো অঙ্কটাকে আগে একবার আমরা গল্পের মতন করে ছবি এঁকে বুঝে নেই, তাহলে আমাদের অঙ্কটা বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? আর এই অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা এটা ভিভিআই লিখে রাখো, ঠিক আছে, প্রশ্নের মধ্যে। তাহলে চলো আমরা ছবিটা আঁকি। প্রথমে একটা লম্ববৃত্তাকার শঙ্কু। তো আমি এখানে এঁকে নিচ্ছি, দেখো লম্ববৃত্তাকার শঙ্কু, ঠিক আছে? তো তোমরাও খাতার মধ্যে এঁকে নাও লম্ববৃত্তাকার শঙ্কু, ঠিক আছে? এইবার দেখো প্রশ্নের মধ্যে কি বলেছে, যে বয়াটি তৈরি করতে 75.3 বর্গ মিটার, এত মিটার লোহা লেগেছে, ঠিক আছে? মানে বয়াটি তৈরি করতে, ঠিক আছে? আর কি বলেছে, যে বয়াটির তির্যক উচ্চতা যদি 5 হয়, তাহলে তির্যক উচ্চতা কোনটা, এই যে এটা, তাহলে এটা এল সমান সমান কত, 5, ঠিক আছে? এইটুকু জিনিস আমাদের দেওয়া আছে। আর কি জানতে চেয়েছে, যে বয়াটির মধ্যে কত বায়ু আছে আর বয়াটির উচ্চতা কত, ঠিক আছে? তো তোমরা একটা জিনিস দেখো, এই যে বয়ার যে নিচের ভূমির অংশটা থাকে, এটা কিন্তু ফাঁকা থাকে না, ঠিক আছে? এটা পুরোটা ভর্তি থাকে, ঠিক আছে? এই জায়গাটা আমাদের ফাঁকা থাকে না, বয়াতে আমাদের ফাঁকা থাকে না, ঠিক আছে? এইবার দেখো প্রশ্নে কি বলেছে, বয়াটি তৈরি করতে আমাদের এত বর্গমিটার কি লেগেছে, পাত লেগেছে। এইবার তোমরা এখানে দেখো, এই দেখো এখানে বর্গ কথাটা আছে। তো আমি তোমাদের আগেই বলেছি, বর্গ কথাটি যখনই থাকবে তাহলে সেটা হলো আমাদের ক্ষেত্রফল। এইবার সেটা কিসের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল হবে না শঙ্কুর ক্ষেত্রফল হবে, ঠিক আছে? তো যেহেতু এই বয়ার মধ্যে যে ভূমির অংশটা থাকে এটা ফাঁকা থাকে না, ঠিক আছে? মানে এটা হ্যাপি বার্থডে টুপির মতন না যে ভিতরটা ফাঁকা থাকে, তাহলে এটা ফাঁকা না, এটার কি ভূমিটা কি বন্ধ, মানে কর্নেটো আইসক্রিমের মতন। তাহলে এইটা, এই যে এটা আমাদের কিসের ক্ষেত্রফল হবে, তাহলে এটা আমার সমগ্র তলের ক্ষেত্রফল হবে। কিসের ক্ষেত্রফল হবে, সমগ্র তলের ক্ষেত্রফল, ঠিক আছে? তাহলে এইটুকু বুঝতে পারলে যে বয়া তৈরি করতে যে পার্টটা লেগেছে সেটা আমার সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল মানে কি, পার্টটা আমার এই জায়গাগুলোতে পুরোটাতে লেগেছে, এই জায়গাগুলোতে কি আমাদের লোহার পাত লেগেছে, ঠিক আছে? তাহলে লোহার পাত কি এখানেও লেগেছে, এই জায়গাগুলোতেও তৈরি করতে লোহার পাত লেগেছে, ঠিক আছে? তাহলে এই পুরোটা আমাদের কি সমগ্র তলের ক্ষেত্রফল, ঠিক আছে? এটা যদি সমগ্র তলের ক্ষেত্রফল হয়, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর ইন্টু আর প্লাস এল। তাহলে এটা হলো সূত্র। তাহলে এতটুকু বোঝা গেল। এইবার আমাদের কাছে কি জানতে চেয়েছে, যে বয়াটির উচ্চতা কত। তাহলে উচ্চতাটা কি হয়, এই যে এখান থেকে এটা হয় উচ্চতা, ঠিক আছে? আমি এটাকে মুছে দিচ্ছি বোঝার জন্য, আমি বোঝার জন্য এটা দিয়েছিলাম, এটা আমি মুছে দিচ্ছি। তাহলে উচ্চতা কোনটা আমাদের, এই যে এই জায়গাটা উচ্চতা পুরোটা, তাহলে এটা আমাদের বের করতে হবে, এইটা আমাদের কি বের করতে হবে, ঠিক আছে? আর কি বের করতে হবে, ব্যাসার্ধ বের করতে হবে। ব্যাসার্ধ দেখো দেওয়া নেই, ব্যাসার্ধটাও আমাদের বের করতে হবে, ঠিক আছে? এইবার আমাদের কাছে প্রশ্নের মধ্যে কি জানতে চেয়েছে, যে বয়াটির মধ্যে কতটা বায়ু আছে। তাহলে কতটা যদি বায়ু থাকে, মানে এই জায়গাটায় কতটা বায়ু আছে, তাহলে কতটা যদি বায়ু আছে মানে কি কতটা জায়গা ফাঁকা আছে, মানে বয়াটের মধ্যে কতটা জায়গা ফাঁকা আছে। তাহলে কতটা যদি জায়গা ফাঁকা থাকে সেটা যদি আমাদের বের করতে হয়, তার মানে কি আমাদের এই বয়াটার আয়তনটা বের করতে হবে, ঠিক আছে? তাহলে তোমরা বুঝতে পারলে আমাদের কি বের করতে হবে, প্রথমে উচ্চতা বের করতে হবে, ব্যাসার্ধ বের করতে হবে, আর কি বের করতে হবে, আয়তন বের করতে হবে, ঠিক আছে? তাহলে চলো অঙ্কটাকে আমরা করে ফেলি, আমরা করতে করতে আরো বুঝবো ভালো করে, ঠিক আছে? তো এই অঙ্কটাকে আমি মুছে দিচ্ছি, মুছে ভালো করে এঁকে নিচ্ছি, ঠিক আছে? তাহলে এই দেখো এখানে আমি শঙ্কুটা এঁকে নিচ্ছি আর একবার, ঠিক আছে? এই যে শঙ্কুটা, আমাদের ব্যাসার্ধটা বের করতে হবে, আর আরটা আমরা জানি না। আমাদের উচ্চতাটাও বের করতে হবে, উচ্চতা সমান সমান এইচ, এটাও আমরা জানি না। আর তির্যক উচ্চতা কত দেওয়া আছে, 5, ঠিক আছে? এইবার দেখো প্রশ্নের মধ্যে কি দেওয়া ছিল, যে বয়াটি
তৈরি করতে এত বর্গমিটার পাত লেগেছে। আর এই পার্টটা কি, এটা হলো সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে চলো অঙ্কটাকে আমরা করে ফেলি, ঠিক আছে? তো তাহলে চলো এখানে লিখি যে মনে করি বয়াটির ভূমির ব্যাসার্ধ আর মিটার, ঠিক আছে? আর বয়াটির তির্যক উচ্চতা কত? এল। এল সমান সমান কত? 5 মিটার, ঠিক আছে? এইবার আমরা এখানে কি বলতে পারি, প্রশ্নানুসারে কি বলতে পারি, বয়াটি তৈরি করতে আমাদের এত বর্গমিটার পাত লেগেছে। তাহলে এই পাশে আমি এটা লিখি 75/3/7। তাহলে এই পাশে যদি 75/3/7 লিখি, মানে বয়াটি তৈরি করতে যদি এত মিটার পাত লাগে, তাহলে আমরা বাঁ পাশে কি লিখবো, তার পার্শ্বতলে, তাহলে আমরা বাঁ পাশে কি লিখবো, তার সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটা লিখবো। তাহলে এখানে লিখবো কত, পাই আর ইন্টু আর প্লাস এল, ঠিক আছে? আশা করি এতটুকু বোঝা গেল। এইবার আমরা কি করবো, ক্যালকুলেশন করবো। তাহলে পাই মানে কত, 22/7। আর মানে কত, আর আমাদের বের করতে হবে এখানে, আর প্লাস এল মানে কত, 5, ঠিক আছে? আর 75কে যদি আমি 7 দিয়ে গুণ করি তাহলে কত হবে, 75 ইন্টু 7 যদি করি, 5 7 35, 35-এর 5 হাতে থাকে 3, 7 7 49, আর 3 হলো 52, আর 3 যদি যোগ করি তাহলে হবে 528। তাহলে এটা হবে 528/7, ঠিক আছে? এতটুকু বোঝা গেল। তাহলে এইবার আমরা কি করব, এই 22/7টাকে সমান সমানের এই পাশে পাঠিয়ে দেবো। আর এখানে দেখো আর আছে, ঠিক আছে? এটা দিয়ে আমি গুণ করে দিচ্ছি এটাকে, আর স্কোয়ার প্লাস 5r সমান সমান 528/7 ইন্টু 7/22, ঠিক আছে? তাহলে এটা কাটি, 7 7, এটা কাটবো 11 দিয়ে, 11 দোকানে 22। এবার 528কে যদি আমি 11 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, 4 11 44, এটা হচ্ছে 8, এটা 8 11 88, তাহলে এটা কত হবে, 48, ঠিক আছে? তাহলে যদি 48 হয়, এটাকে 2 দিয়ে কাটলে এটা কত হবে, 24, ঠিক আছে? তাহলে নিচে কত থাকবে, আর স্কোয়ার প্লাস 5r সমান সমান 24, ঠিক আছে? এইবার আমি কি করব, এই 24টাকে সমান সমানের এই পাশে নিয়ে চলে আসবো। তাহলে কত হবে, 5r মাইনাস 24 ইকুয়াল টু 0। এইবার আমরা কি এটাকে মিডিল টার্ম করব। তাহলে 24-এর যদি মিডিল টার্ম করি, তাহলে এটা যদি করি তাহলে কত, 3 8 24, যেহেতু এখানে মাইনাস আছে তাহলে কি করব, 8-এর থেকে যদি 3 বিয়োগ করি তাহলে কত হবে, 5, তাহলে এটা চলে এলো। এইবার তাহলে দেখো এখানে আমরা কি করব, আর স্কোয়ার প্লাস এখানে কত 5r নিয়ে আসতে হবে। তাহলে এখানে আমরা করব 8r মাইনাস 3r মাইনাস 24। তোমরা দেখো এই জায়গাটা বুঝতে পারলে কিনা, ঠিক আছে? দেখো 8r এর থেকে যদি আমি 3r বিয়োগ করি তাহলে দেখো 5rই থাকবে, ঠিক আছে? এবার আমরা কি করব, এখান থেকে r কমন নেবো। r কমন নিলে কি পড়ে থাকবে, r প্লাস 8। এখান থেকে কি কমন নেবো, -3 কমন নেবো। -3 কমন নিলে এখানে আর, মাইনাসে মাইনাসে প্লাস, কত 3 8 24 ইকুয়াল টু 0। তাহলে এখানে কত থাকবে, আর প্লাস 8, এটা কত হবে, আর মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, আর প্লাস 8 সমান সমান 0, এইভাবে লিখতে পারি আর মাইনাস 3 সমান সমান 0, ঠিক আছে? তাহলে আর সমান সমান কত হবে, -8, আর আর সমান সমান কত হবে, +3, ঠিক আছে? এইবার তোমরা এখানে দেখো আমরা কোনটাকে নিব, নিশ্চয়ই মাইনাসটাকে নিব না, কারণ ব্যাসার্ধ আমাদের কোনোদিন মাইনাসে হতে পারে না। তাহলে আমরা এই যে এটাকে নিব, প্লাসটাকে নিব, ঠিক আছে? তাহলে এখানে আবার ব্যাসার্ধ কত বেরোলো, আর সমান সমান 3, ঠিক আছে? আশা করি তোমরা এতটুকু বুঝতে পারলে যে ব্যাসার্ধ আমার কত বেরোলো, 3। এইবার আমাদের কাছে কি জানতে চেয়েছে, যে বয়াটিতে কতটা বায়ু আছে। তাহলে বয়াটিতে কতটা বায়ু আছে সেটা যদি আমাদের বের করতে হয়, তাহলে আমরা কি করে বের করব, যে বয়াটির মধ্যে কতটা জায়গা ফাঁকা আছে। এবার কতটা জায়গা ফাঁকা আছে সেটা আমরা কি বুঝবো, তার আয়তন বের করতে হবে। তাহলে চলো আমরা এখানে আয়তনটা লিখে ফেলি, ঠিক আছে? তাহলে এখানেই লিখি যে বয়াটির আয়তন হলো, আয়তনের সূত্রটা কি, 1/3 পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে? এইবার দেখো তোমরা এখানে আমাদের 1/3 আছে, পাই এর মানে জানি, আর এর মানে জানি, কিন্তু এইচ এর মানটা জানি না। দেখো এইচ কোনটা, এইচ আমাদের এই যে এটা না, এটা সমান সমান কি আমাদের এইচ, তো এইটার মানটাকে বের করতে হবে আগে। আচ্ছা তোমরা এখানে দেখো, এটা হলো কি, এটা আমাদের একটা কি সমকোণী ত্রিভুজ। তাহলে দেখো এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, সমকোণী ত্রিভুজের আমরা ভূমিটা জানি,
উচ্চতাটা আমাদের বের করতে হবে আর অতিভুজটা জানি, ঠিক আছে। তাহলে এই সমকোণী ত্রিভুজে যদি আমাদের উচ্চতাটা বের করতে হয়, মানে এই লম্বটা বের করতে হয়, তাহলে কি করব? তো তোমরা তো জানোই পিথাগোরাসের সূত্রটা কি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। তাহলে চলো সবার প্রথমে আমরা আগে উচ্চতাটা বের করে নিই, ঠিক আছে। তো আমি উচ্চতাটা এখানে বের করছি, এটাগুলো মুছে দিচ্ছি, এটা তো দরকার নেই। তাহলে উচ্চতাটা বের করি। তাহলে উচ্চতাটা আমরা কিরকম করে বের করব? তাহলে আমরা সূত্রটা কি জানি, লম্ব স্কয়ার, লম্ব মানে কি এই যে এটা, তাহলে লম্ব স্কয়ার মানে এইচ স্কয়ার, ভূমি মানে কত এই যে এটা, এটা আমার কি ভূমি, তাহলে আর স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ, অতিভুজ মানে কি এই যে এটা এল স্কয়ার, ঠিক আছে। তাহলে এটা সমান সমান কি এল, ঠিক আছে। এইবার আমরা কি করবো, মানগুলো খালি বসিয়ে দেবো, এইচ এর জায়গায় এইচ লিখবো, আর মানে কত আমরা এখনই বের করলাম 3, 3 স্কয়ার, আর এল মানে কত 5 স্কয়ার। তাহলে এইচ স্কয়ার সমান সমান এই যে 3টা, এটা সমান সমান ওই পাশে পাঠিয়ে দেবো, তাহলে কত 5 স্কয়ার মাইনাস 3 স্কয়ার, ঠিক আছে। এইচ স্কয়ার, তাহলে 5 স্কয়ার কত 25, 3 স্কয়ার কত 9, তাহলে এইচ স্কয়ার সমান সমান 25 থেকে 9 গেলে হয় 16, ঠিক আছে। তাহলে এইচ সমান সমান √16, তাহলে এইচ সমান সমান হবে 4, কারণ কি 16 4 স্কয়ার। তাহলে আমরা কি এইচ এর মানটাও পেয়ে গেলাম। তাহলে উচ্চতাটা কত, উচ্চতা হচ্ছে 4 মিটার। তাহলে তোমরা এখানে দেখো যে সমকোণী ত্রিভুজের আমরা উচ্চতা পেয়ে গেলাম 4 মিটার, ভূমি পেয়ে গেলাম 3 মিটার, আর অতিভুজ 5 মিটার তো বইয়ে দেওয়াই আছে। তাহলে সমকোণী ত্রিভুজের এটা আমাদের উচ্চতা, তাহলে এইচ সমান সমান কত 4 মিটার আমাদের বেরিয়ে গেল, এই যে 4 মিটার। তাহলে চলো এবার আমরা এখানে মানগুলোকে বসাই, বসিয়ে আয়তনটা বের করি। তাহলে দেখো 1/3 পাই মানে কত 22/7, আর আর সমান সমান কত 3, তাহলে এটা হবে 3 স্কয়ার, আর এইচ মানে কত 4, ঠিক আছে। এইবার আমি এই স্কয়ারটাকে দুইবার লিখি, 1/3 ইন্টু 22/7 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 4। এইবার দেখো 3 আর 3 তো কাটা যায়, একটা 3 কাটা গেল। এবার দেখো 7 দিয়ে না 3 কে কাটা যায়, না 4 কে কাটা যায়, না 22 কে কাটা যায়, তাহলে এটা কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে নিচে 7 লিখে দেই, উপরে কত 22 ইন্টু 3 ইন্টু 4, ঠিক আছে। তাহলে এখানে যদি আমি 22 কে 3 4 12, 12 দিয়ে গুণ করি তাহলে কত হবে, ঠিক আছে। 2 দোকানে 4, 2 দোকানে 4, 2 অক্ষে 2, 2 অক্ষে 2, তাহলে কত হবে 4 6 2 264। তাহলে নিচে কত হবে 7, আর উপরে কত হবে 2 6 4, ঠিক আছে। এইবার আমরা কি করব, এটাকে মুছে দিচ্ছি। এইবার আমরা কি করব, এটাকে মিশ্র ভগ্নাংশ করব। তাহলে চলো আয়তনটাকে আমরা মিশ্র ভগ্নাংশে বের করি। তাহলে 264, ঠিক আছে। তাহলে 3 7 21, তাহলে 26 থেকে 21 গেলে কত হয় 5, এখানে কত থাকবে 4, ঠিক আছে। তাহলে 7 7 49, এটা কত হবে 5, ঠিক আছে। তাহলে এটা আমাদের কত বের হবে, উপরে 5 নিচে 7, তাহলে আয়তনের একক কি হয় ঘন মিটার, ঠিক আছে। এইবার তাহলে বয়াটির আয়তন কত বেরোলো আমাদের 37 পূর্ণ 5/7 ঘন মিটার, এটা হলো আমাদের বয়াটির আয়তন, ঠিক আছে। তো আশা করি তোমরা এইটুকু জায়গা বুঝতে পারলে। এইবার আমরা কি করব, দেখো বইয়ের পরের প্রশ্নটা কি বলেছে, ওই বয়াটির চারপাশ রং করতে প্রতি বর্গ মিটারে 2 টাকা 80 পয়সা খরচ হয়। তাহলে প্রতি বর্গ মিটার মানে এখান থেকে এইটুকু যদি তুমি 1 বর্গ মিটার ধরো, এইটুকু রং করতে যদি খরচ হয় কত 2 টাকা 80 পয়সা, তাহলে এইটুকু রং করতে যদি 2 টাকা 80 পয়সা খরচ হয়, তাহলে এই যে বয়াটা এর পুরাটা রং করতে কত টাকা খরচ হয়, তো সেটা আমাদের হিসাব করতে হবে। আর তোমরা বইয়ের মধ্যে একটা জিনিস দেখো বলেই দিয়েছে যে বয়টি তৈরি করতে কতটা পাত লেগেছে, 75 পূর্ণ 3/7 বর্গমিটার পাত লেগেছে, মানে কি এটা হলো আমাদের ক্ষেত্রফল, পুরাটার ক্ষেত্রফল। তাহলে চলো অঙ্কটাকে আমরা করে ফেলি। তাহলে আমরা এখানে লিখি যে 1 বর্গমিটার রং করতে খরচ হয় 2 টাকা 80 পয়সা, ঠিক আছে। এইবার তাহলে এই পুরাটা রং করতে কত খরচ হয়, তাহলে পুরাটা কত, এই যে এটা আমার পুরাটা না, এই যে এটা আমার কি ক্ষেত্রফলটা না, তাহলে এটা আমাদের কি বেরিয়েছে, তাহলে এটা কি লিখবো 528/7 বর্গমিটার রং করতে খরচ হয় কি হবে, তাহলে 2.80 ইন্টু 528/7, এটা গুণ করব, গুণ করে যেটা হবে সেটাই আমাদের অ্যান্সার। তাহলে এবার চলো এটাকে আমরা কাটাকাটি করি। তো এইটার দশমিকটাকে সবার প্রথমে আমরা তুলে দেবো, তাহলে দশমিকটাকে তুলে দিলে এটা কত হবে, নিচে কত হবে 100, আর এখানে কত হবে 528/7, তাহলে এই শূন্য আর এই শূন্য আমরা কেটে দিলাম, ঠিক আছে। আর এখানে কি করি 7 অক্ষে 7, 4 7 28, ঠিক আছে। এইবার দেখো আমি কি করি, নিচে 10 আছে 10 থাক, এবার 4 কে যদি 528 দিয়ে গুণ করি তাহলে কত হবে 528 ইন্টু 4, 4টা 32, 32 এর 2
হাতে কত থাকে 3, 4 দোকানে 8 আর 3 হচ্ছে 11, 11 1 হাতে থাকে 1, 4 5 20, 1 21, তাহলে এটা হবে 2112। তাহলে এইবার আমরা কি করব, এখানে দেখো শূন্য আছে, তাহলে শূন্যটাকে যদি আমি তুলতে যাই তাহলে কি এক ঘর সামনে দশমিক হবে, তাহলে 211.2 টাকা। ঠিক আছে, তাহলে এই যে এই বয়াটির পুরোটা রং করতে খরচ হয় কত, 211 টাকা 20 পয়সা, এখানে একটা আমি শূন্য দিয়ে দিলাম, তাহলে 20 পয়সা, এটাই হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারলে। তো তারপরেও যদি তোমাদের কোনো রকম অসুবিধা হয় তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। তাহলে চলো এবার আমরা পরের অঙ্কটা করে ফেলি। এইবার তোমরা 10 দাগের অঙ্কটা দেখো কি বলেছে। একটি লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতি তাঁবুতে 11 জন লোক থাকতে পারে। প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে এবং 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন। ঠিক 11 জন লোকের জন্য নির্মিত তাঁবুটির উচ্চতা নির্ণয় করো। তাহলে চলো অঙ্কটাকে আগে একবার আমরা গল্পের মতন করে ছবি এঁকে বুঝে নেই। ঠিক আছে, তো আমি এখানে একটা লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতি তাঁবু আঁকছি। ঠিক আছে, তো তোমরাও এখানে এঁকে নাও তাঁবুটা। ঠিক আছে, তো এই দেখো এটা একটা লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতি তাঁবু। তো প্রশ্নে বলে দিয়েছে এই যে তাঁবুটা আছে, তাঁবুতে 11 জন লোক থাকতে পারে। ঠিক আছে, তো মনে করো এখানে 11 জন লোক থাকতে পারে, তো মনে করো এখানে 11 জন লোক থাকতে পারে। এইবার বলেছে প্রত্যেক লোকের থাকার জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে। তাহলে প্রত্যেক লোক মানে একজনের যদি 11 বর্গমিটার জায়গা লাগে, তাহলে 4 জনের কত লাগবে, তাহলে 11 × 4 মানে কত, 44 বর্গমিটার করে জায়গা লাগবে 11 জনের। ঠিক আছে, এতটুকু বোঝা গেল। তো এইবার দেখো তোমরা 11 জনেরই আবার কি 20 ঘনমিটার করে বাতাসের প্রয়োজন। তাহলে এটা যদি আমি গুণ করি তাহলে কত হবে, 220 ঘনমিটার। ঠিক আছে, এইবার তোমরা বলো এই যে 11 জন লোক আছে এদের বাতাস মানে কি, এই যে ভিতরের অংশটা কি বাতাস, মানে ভিতরের ফাঁকা অংশটা মানে কি বাতাস, মানে ভিতরে কি বাতাস আছে, তাহলে কি এটা আমাদের কি ঘন কথাটা আছে, মানে তো তোমরা বুঝতেই পারলে যে এটা আমাদের আয়তন, আর এর বর্গ কথাটা মানে তোমরা তো বুঝতেই পারলে যে এটা আমাদের হলো ক্ষেত্রফল। ঠিক আছে, এই যে বর্গ মিটার। ঠিক আছে, এবার 20 জন যে লোক আছে, এই যে 20 জন মানে 20 জন লোক তো এই জায়গাটায় আছে, মানে এই যে নিচের অংশটাতে আছে, তো এই অংশটা কি, এটা হলো বৃত্তাকার। ঠিক আছে, তো বৃত্তাকার জায়গা, তো বৃত্তাকার জায়গার ক্ষেত্রফল কি, বৃত্তের সূত্র কি পাই আর স্কয়ার। ঠিক আছে, এতটুকু বোঝা গেল। তো 11 জন যে লোক বসে আছে বা শুয়ে আছে যাদের প্রত্যেকের 4 বর্গমিটার করে জায়গা লাগে, সেটা আমাদের কি, তারা সবাই কি বৃত্তাকার জায়গাটাতে আছে, তাহলে কি তাদের এই যে এটা আমাদের কি, তাহলে এটা আমাদের হলো বৃত্তের ক্ষেত্রফল। আবার প্রত্যেকের কি 20 ঘনমিটার করে হাওয়া দরকার, তাহলে প্রত্যেকের যদি 20 ঘনমিটার করে হাওয়া মানে ভিতরে হাওয়া দরকার, তাহলে কি এটা আমাদের কি আয়তন। এতটুকু বোঝা গেল যে এটা হলো আমাদের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল, আর এটা হলো আমাদের তাঁবুটির আয়তন। এইবার আমাদের কাছে প্রশ্নে কি জানতে চাইছে যে এই যে তাঁবুটা আছে এই তাঁবুটার উচ্চতাটা কত। ঠিক আছে, এই যে তাঁবুটা আছে তাঁবুটার উচ্চতাটা কত। ঠিক আছে, তাহলে তোমরা বলো উচ্চতাটা কি করে বের করব। তাহলে চলো উচ্চতাটা আমরা বের করে নেই। এখানে আমরা লিখি যে মনে করি তাঁবুটির ভূমিতলের ব্যাসার্ধ হলো r মিটার। এবার এখানে লিখি প্রথম শর্তানুসারে প্রথম শর্তটা কি, 11 জনের জন্য 4 বর্গমিটার করে জায়গা লাগবে। তাহলে এখানে লিখি যে 11 জন লোকের জন্য মোট জায়গা লাগবে কত, 11 × 4 মানে হলো 44 বর্গ মিটার। তাহলে এটাকে আমি কি করতে পারি, এটা আমার কি ভূমিতলের ক্ষেত্রফল, তাহলে বৃত্তাকার ভূমিতলের ক্ষেত্রফল কি পাই আর স্কয়ার সমান সমান কত 44। ঠিক আছে, তাহলে আমার প্রথম শর্তানুসারে কি হবে, তাহলে এটা আমার কি লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ক্ষেত্রফল, তাহলে ভূমিতলটা কেমন হয় বৃত্তাকার হয়, তাহলে বৃত্তাকার যদি হয় তাহলে এটা কি হবে পাই আর স্কয়ার, এটা হলো বৃত্তের ক্ষেত্রফলের সূত্র, আর এটা কত হবে 44। ঠিক আছে, তাহলে এটা হলো আমার প্রথম শর্ত। এবার কি দ্বিতীয় শর্ত কি, দৈবরশ্মি দ্বিতীয় শর্তানুসারে কি বলছে যে 11 জন লোকের প্রত্যেকের 20 ঘনসেমি করে হাওয়ার প্রয়োজন মানে বায়ুর প্রয়োজন। তাহলে এখানে কি লিখবো যে 11 জন লোকের প্রত্যেকের 20 ঘন মিটার করে
বাতাসের প্রয়োজন হলে মোট বাতাস দরকার হবে কত? তাহলে কি করব, এটা আমরা গুণ করব 11 ইন্টু কত 20, তাহলে কত হবে 220 ঘনমিটার। ঠিক আছে, তাহলে এটা আমার কি 220 ঘনমিটারটা কি, এটা আমার হলো আয়তন। তাহলে লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তনের সূত্রটা কি, 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান সমান কত, এই যে এটা 220। ঠিক আছে, তাহলে চলো এটাকে আমরা এখান থেকে ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করে এখান থেকে এইচ এর মানটা বের করি। ঠিক আছে, তাহলে 1/3 যা আছে তাই থাক। এখানে দেখো পাই আর স্কোয়ার, এই যে পাই আর স্কোয়ার, এখানে দেখো পাই আর স্কোয়ার সমান সমান কত 44, তাহলে ইন্টু কত করবো এখানে 44 ইন্টু এইচ, এই এইচ এর মানটা আমাদের বের করতে হবে, তাহলে এখানে কত হবে 220। ঠিক আছে, এইবার আমরা কি করবো, এখানে এইচটা পড়ে থাক, আর এই 1/3 আর 44টাকে সমান সমানের ওই পাশে পাঠিয়ে দেবো। তাহলে এখানে কত হবে 220 ইন্টু এই যে 1/3, এটা যদি উল্টে যায় কত হবে 3/1 ইন্টু কত 1/44। ঠিক আছে, তাহলে এটাকে যদি কাটাকাটি করি তাহলে 4 11 কত 44, আর এটা কত 11 দোকানে 22 শূন্য, তাহলে 4 5 20, তাহলে এখানে কত এই সমান সমান 5 ইন্টু 3, তাহলে এটা কত হবে 15 মিটার। মানে এই যে তাঁবুটা, এই তাঁবুটার উচ্চতা কত হবে, এই সমান সমান 15 মিটার। ঠিক আছে, মানে এই তাঁবুটিতে 11 জন লোক তখনই থাকতে পারবে যখন তাঁবুটার উচ্চতা কত 15 মিটার হবে, তাহলে এটাই আমাদের উচ্চতা। ঠিক আছে, তাহলে প্রশ্নে এটাই আমাদের কাছে জানতে চেয়েছে যে তাঁবুটির উচ্চতা কত, তাহলে তাঁবুটির উচ্চতা হবে 15 মিটার। এটা তোমরা উত্তর লিখে নেবে। ঠিক আছে, তো আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারলে। তাহলে চলো এবার আমরা পরের অঙ্কটা করে ফেলি। এবার আমরা 11 দাগের অঙ্কটা করে ফেলি। দেখো কি বলেছে, তোমরা দেখো প্রশ্নটা কি বলেছে। শোলা দিয়ে তৈরি একটি শঙ্কু আকৃতির মাথার টোপরের ভূমির বাইরের দিকের ব্যাসার্ধ 21 সেমি ও টোপরের উপরিভাগ রাংতা দিয়ে মুড়তে প্রতি বর্গমিটারে 10 পয়সা হিসাবে 57 টাকা 75 পয়সা খরচ পড়ে, তাহলে টোপরটির উচ্চতা ও তির্যক উচ্চতা হিসাব করে লিখি। তাহলে চলো অঙ্কটাকে আগে একবার আমরা ছবি এঁকে বুঝে নেই যে অঙ্কটাতে কি বের করতে বলেছে। ঠিক আছে, তো এটা দেখো একটা টোপর, মনে করো তোমরাও ছবিটা এঁকে নাও। তো টোপর তো লম্ব বৃত্তাকার শঙ্কুর মতনই হয়। ঠিক আছে, এটা আমাদের টোপর। ঠিক আছে, তোমরা আশা করি টোপর দেখেছো, হ্যাপি বার্থডে টুপি বিয়ের টোপর দেখেছো। ঠিক আছে, এইবার দেখো প্রশ্নে কি দেওয়া আছে, প্রশ্নে বলেছে ভূমির বাইরের দিকের ব্যাস, তাহলে ব্যাস যদি 21 হয় তাহলে ব্যাসার্ধ কত, ব্যাসার্ধটাকে আমরা কি দিয়ে লিখি আর, আর সমান সমান কত বলেছে, তাহলে আর সমান সমান কত হবে 21/2 সেমি। ঠিক আছে, আর দেখো তোমরা প্রশ্নের মধ্যে কি বলেছে, এই যে টোপরটা আছে, ঠিক আছে, এই টোপরটাকে উপরিভাগটা মুড়তে, মানে এই জায়গাটাকে মুড়বো আমি কি দিয়ে মুড়বো, রাংতা। রাংতা বলতে তোমরা মনে করো যে যে পেপার, রঙিন পেপার হতে পারে রাংতা। ঠিক আছে, এই রাংতা দিয়ে মুড়তে খরচ হয়েছে প্রতি বর্গ সেমিতে 10 পয়সা করে। ঠিক আছে, তাহলে 10 পয়সা করে, এটা আমাদের বইয়ে দেওয়া আছে। এইবার বলেছে টোটাল খরচা পড়েছে, এইটা মুহূর্তে টোটাল খরচা পড়েছে হলো 57 টাকা 75 পয়সা, এই টাকাটা খরচা হয়েছে। এইবার আমাদের কাছে প্রশ্নে যেটা জানতে চেয়েছে সেটা হলো রাংতাটার তির্যক উচ্চতা আর হলো উচ্চতা। তো এই দুটো আমাদের কাছে জানতে চেয়েছে, মানে এটা হলো কি আমাদের উচ্চতা আর এটা হলো আমাদের তির্যক উচ্চতা, তাহলে তির্যক উচ্চতা হলো আমাদের এল আর উচ্চতা হলো আমাদের এইচ, তাহলে এই দুটোর মান আমাকে বের করতে হবে। ঠিক আছে, তো আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারলে, এতটুকু জিনিসটা। ঠিক আছে, এবার আমি তোমাদের যেটা বলতে চাইছি, দেখো এই যে টোপরটা, এই টোপরটাকে যদি আমি রাংতা দিয়ে মোড়াই তাহলে তো শুধু এই যে উপরের ভাগটাকেই তো মোড়াবো, মানে এই জায়গাটাকেই তো মোড়াবো। তাহলে এই জায়গাটাকে যদি আমি মোড়াই তাহলে এটা কি হতে পারে, এটা লম্ব বৃত্তাকার শঙ্কুর কি পার্শ্বতলের ক্ষেত্রফল হবে, তাই তো, পার্শ্ব তল, এটা আমাদের কি পার্শ্বতল। তাহলে সমগ্র তল কেন হবে না, কারণ কি টোপরের কি এই জায়গাটা কি ফাঁকা থাকে, তো এগুলো তো সব ফাঁকা, তাহলে ফাঁকা যদি থাকে তাহলে কি এই পুরোটাকে শুধু আমরা এইটুকুটাকে মুড়বো, তাহলে এটা আমাদের কি পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্রটা তোমরা কি জানো, পাই আর এল, পাই আর এল, এটা হলো আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র। ঠিক আছে, তাহলে চলো অঙ্কটাকে করে ফেলি আমরা ঝটপট। তাহলে চলো এখানে লিখি যে মনে করি টোপরটির তির্যক উচ্চতা
তির্যক উচ্চতা কি এল, আর উচ্চতা কি হবে, উচ্চতা হলো এইচ। এই দুটো আমাদের বের করতে হবে, এই দুটোই তো আমাদের বের করতে বলেছে। ঠিক আছে, আমি এটা মুছে দিচ্ছি এই দাগটা। এই দুটো আমাদের বের করতে হবে, এই এলটা বের করতে হবে কত, আর এইচটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে এই দুটোকে আমি ধরে নিলাম। আর লিখি হচ্ছে টোপরটির ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে ব্যাসার্ধকে আমরা কি দিয়ে চিহ্নিত করি, আর। তাহলে এখানে কত হবে 21/2। তাহলে এটাকে যদি আমি ভাগ করি তাহলে কত হবে 10.5 সেমি। ঠিক আছে, এটাকে তোমরা রাফে ভাগ করে নেবে। এইবার আমরা কি বের করব, এই যে টোপরটা কি এই জায়গাটা কি রাংতা দিয়ে মরেছে, তাহলে এই জায়গাটা কি আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে চলো আমরা এখানে লিখে নেই যে টোপরটির বক্রতলের ক্ষেত্রফল। তাহলে বক্রতল আর ক্ষেত্রফল তো একই জিনিস। ঠিক আছে, তাহলে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি আমরা লিখলাম, পাই আর এল। তাহলে আমরা এখানে পাই এর মানটা জানি, পাই কত 22/7, আর কত, আর আমাদের হচ্ছে 10.5, আর এল কত, এল এর মানটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের টোপরটির বক্রতলের ক্ষেত্রফল। এবার এইটুকু জায়গার ক্ষেত্রফল। এইবার তাহলে চলো এখানে আমরা এবার প্রশ্নানুসারে লিখে নিই, প্রশ্নানুসারে। ঠিক আছে, তাহলে প্রশ্নানুসারে কি লিখবো, দেখো টোপরটাকে পুরোটা রাংতা দিয়ে মুড়তে খরচ হয়েছে তার কত 57 টাকা 75 পয়সা। ঠিক আছে, তাহলে আমি সমান সমান দিয়ে ডান পাশে এখানে লিখে নিলাম 77 টাকা 75 পয়সা। তাহলে ডান পাশে যদি আমি 77 টাকা 75 পয়সা লিখি, তাহলে বা পাশেও আমার 57 টাকা 75 পয়সা সেম ভ্যালু লিখতে হবে। এইবার তোমরা দেখো যে টোপরটাকে রাংতা দিয়ে মোড়াতে মানে প্রতি বর্গমিটার মানে এইটুকু যদি আমি রাংতা দিয়ে মোড়াই, এটা যদি আমার হলো 1 বর্গমিটার, তাহলে 1 বর্গমিটারে আমার রাংতা দিয়ে মোড়াতে খরচ হয় কত 0.10, মানে 1 বর্গমিটারে খরচা হয় 10 পয়সা। ঠিক আছে, তাহলে পুরোটাতে খরচা কত হবে, তাহলে পুরোটা মানে কি আমাদের বক্রতল বা পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে বক্রতল বা পার্শ্বতলের ক্ষেত্রফলের সাথে আমরা এই 10 পয়সাটাকে গুণ করব। তাহলে এখানে আমরা লিখবো, এই যে আমরা বক্রতলের ক্ষেত্রফলটা বের করলাম, তাহলে এখানে লিখবো 22/7 ইন্টু 0.5 ইন্টু এল। বইয়ে পয়সাটা কি এরকম 10 পয়সা বলেছে, তাহলে 10 পয়সা যদি হয়, 10 পয়সাকে যদি আমি টাকাতে নিয়ে আসি তাহলে 100 দিয়ে ভাগ করব। তাহলে 100 দিয়ে ভাগ করলে কি হবে, এই যে এক শূন্য দুটো শূন্য মানে 2 ঘর আগে দশমিক বসবে, তাহলে এটা কি হবে 0.10। ঠিক আছে, তাহলে এখানে আমি এটা দিয়ে গুণ করবো 0.10। ঠিক আছে, এইবার দেখো সমান সমানের বা পাশেও জাস্ট ভ্যালু আছে, ডান পাশেও তাই ভ্যালু। মানে কি, মানে তোমার বা পাশেও এই যে রাংতা দিয়ে মুড়তে 10 পয়সা করে খরচা হলে পুরোটা কত, পুরোটা হলো পার্শ্বতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল। এটা আমি এই যে বের করে নিলাম, আর হচ্ছে কি 10 পয়সা দিয়ে গুণ করলাম, মানে কি এই সেম ভ্যালু। আর প্রশ্নের মধ্যে আমাদের বলেই দিয়েছে যে রাংতা দিয়ে মুড়তে পুরোটা খরচা হয় 57 টাকা 75 পয়সা। ঠিক আছে, তাহলে চলো এবার আমরা এটাকে ক্যালকুলেশন করি। ঠিক আছে, তো এখানে আমি আচ্ছা এখানে একটা জিনিস ভুল করেছি, এখানে আমি একটা দেইনি মানে শূন্য দিয়েছি, এখানে একটা 1 হবে। ঠিক আছে, মানে 10.5। তো এখান থেকে আমরা কি করব, এল এর মানটাকে বের করব। তাহলে এলটাকে আমি বাঁ পাশে লিখছি, আর ডান পাশে এটাকে লিখে দিচ্ছি 57.75। ঠিক আছে, এইবার আমরা কি এই যে 22/7টাকে সমান সমানের এই পাশে নিয়ে যাবো, তাহলে এটা কি হবে উল্টে যাবে, তাহলে কত হবে 7/22। এইবার এখানে আমি ইন্টু দিলাম। ঠিক আছে, ইন্টু দেওয়ার পরে এই যে 10.5 এটাকে যদি আমি সমান সমানের এই পাশে নিয়ে যাই, তাহলে এটা কি হবে 1/10.5। ঠিক আছে, আচ্ছা আমি এখানেও একটা 1 লিখতে ভুলে গেছি। ঠিক আছে, তোমরা এটা লিখে নেবে। ঠিক আছে, তাহলে এটা হবে 10.5। এইবার এখানে আর কি পড়ে আছে 0.10, তাহলে এটাকে যদি আমি নিয়ে যাই সমান সমানের এই পাশে, তাহলে এটা উল্টে যাবে, তাহলে কি হবে 1/0.10। ঠিক আছে, তাহলে চলো এইবার আমরা কি করব, এই দশমিক গুলোকে তুলে দেবো। তাহলে দশমিক গুলোকে যদি তুলি তাহলে এখানে কত হবে, একটা 1 দুটো শূন্য, আর এই দশমিকটাকে যদি তুলি তাহলে কত হবে ইন্টু একটা 1 শূন্য, আর এটাকে যদি তুলি তাহলে কত হবে এটা 100, কারণ দশমিকের জন্য একটা 1 আর দুইটা শূন্য। ঠিক আছে, এইবার চলো আমরা এবার কাটাকাটি করে নিই। তাহলে দেখো 100 আর এই 100 আমি কেটে দিলাম। ঠিক আছে, আর কি কি কাটা যায়, আর দেখো কি কাটা যায়, এখানে 10 আর 10 এটা কেটে দিলাম। ঠিক আছে, এইবার আমি পরের লাইনে আবার ফ্রেশ করে নিচ্ছি, এখানে দেখো লিখছি 22। এইবার তোমরা এখানে শুধু দেখো আর কি কি পড়ে আছে, তাহলে নিচে কি কি পড়ে আছে 22 ইন্টু 105, আর এখানে পড়ে আছে 5775 ইন্টু 7। ঠিক আছে, তাহলে এইবার তোমরা এটাকে দেখো, এখানে আমি 7 দিয়ে কাটছি, 7 অক্ষে 7। ঠিক আছে, আর এটা হবে 7 অক্ষে 7 আর হলো 3, 5 7 35। ঠিক আছে, এবার এটাকে যদি আমি 11 দিয়ে কাটি তাহলে কত হবে 11 দোকানে 22, আর এটাকে যদি আমি 11 দিয়ে ভাগ করি
11 দিয়ে ভাগ করি তাহলে 11 5 11 55 কত পড়ে থাকবে এখানে 2 আর 7 এখান থেকে নামবে, ঠিক আছে। তাহলে 11 দোকানে 22, তাহলে 27 থেকে 22 বিয়োগ করলে থাকে 5, এই যে এখানে 5 নামাবো, ঠিক আছে। তাহলে 5 11 55, ঠিক আছে। তাহলে এটা কাটলে কত হবে 525। এবার আবার যদি আমি 525কে 5 দিয়ে কাটি, 5 অক্ষে 5 আর এখানে কত 2 নামবে, একটা শূন্য আর কত 5, 5 5 25, তাহলে এটা হবে হলো 105। তাহলে এটাকে কাটি 3 5 15, এটাকে কাটলে কত হবে 105, ঠিক আছে। আর এটাকে কি কাটা যায় 3 দিয়ে, আবার কাটা যায়, দেখো 3 অক্ষে 3, 3 তিরিকা 9, ঠিক আছে। আর এখানে কত থাকে 1, 3 5 15, তাহলে এল সমান সমান কত বেরোলো আমার 35/2, ঠিক আছে। এবার এটাকে যদি আমি ভাগ করি তাহলে কি হবে 2 অক্ষে 2, এখানে কত পড়ে থাকবে 1, এখান থেকে 5 নামবে, ঠিক আছে। তাহলে হলো 7 দোকানে 14 আর এখানে কত পড়ে থাকবে 1, একটা দশমিক নিব, একটা শূন্য নেব, 5 দোকানে 10, ঠিক আছে। তাহলে এল সমান সমান কত বেরোলো 17.5, ঠিক আছে। সেমি, তাহলে এটা হলো আমাদের তির্যক উচ্চতা। তাহলে এলটা কত বেরোলো আমার 17.5, এটা হলো আমাদের তির্যক উচ্চতা। এইবার আমাদের কি এই যে এইচ মানে উচ্চতাটা বের করতে হবে। তাহলে চলো এটাকে মুছে দিচ্ছি, আগে এগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। এই জায়গাটায় আমরা উচ্চতাটা বের করব। এইবার তোমরা দেখো এই যে এটা এটা একটা কি আমাদের সমকোণী ত্রিভুজ, তাই তো। তাহলে সমকোণী ত্রিভুজের ভূমিটা আমরা জানি, তির্যক উচ্চতাটা মানে অতিভুজটা আমরা জানি, আর হলো লম্বটা আমাদের বের করতে হবে, মানে এইচটা বের করতে হবে। তাহলে চলো এখানে আমরা পিথাগোরাসের সূত্রটা লিখে নেই, যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কয়ার, ঠিক আছে। তাহলে এখানে কি লম্ব কত এইচ, তাহলে এইচ স্কয়ার প্লাস ভূমি কত আর স্কয়ার সমান সমান অতিভুজ কত এল স্কয়ার, ঠিক আছে। তাহলে তোমরা এখানে দেখো এইচ স্কয়ারটা আমাদের বের করতে হবে, এইচ স্কয়ার প্লাস আর মানে কত, আর মানে এই যে 10.5, তাহলে আমি এখানে লিখে দিচ্ছি 10.5 সমান সমান এল স্কয়ার মানে কত 17.5 তার হোল স্কয়ার, ঠিক আছে। এইবার কি এইচটা আমার বের করতে হবে, তাহলে এইচটা এখানে যা আছে তাই থাক, তাহলে 17.5 তার স্কয়ার মাইনাস, এবার তোমরা এখানে দেখো এই 10.5টাকে সমান সমানের এই পাশে নিয়ে যাবো, তাহলে এখানে কি হবে 10.5 তার হোল স্কয়ার, ঠিক আছে। এইবার আমরা কি করব, এই স্কয়ার এখানে যা আছে তাই থাক, এটাকে আমরা এ ধরবো, এটাকে আমরা এ ধরি আর এটাকে বি ধরি। তাহলে তোমরাই বলো এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে। তাহলে এখানে আমরা এটাকে সূত্র করব, তাহলে সূত্রে যদি বসাই তাহলে কি হবে, এটা 17.5 প্লাস 10.5, ঠিক আছে। এটা হলো এ প্লাস বি করলাম, এবার এ মাইনাস বি করবো, তাহলে এটা কত হবে 17.5 মাইনাস 10.5, ঠিক আছে। আচ্ছা আমি এই বিটাকে আর এটাকে মুছে দিচ্ছি, ঠিক আছে। এইবার তাহলে কি হবে এইচ স্কয়ার সমান সমান 17.5 আর হলো 10.5 যদি আমি যোগ করি তাহলে কত হবে 5 5 10 শূন্য, হাতে 1, 7 আর 1 8 আর হলো 2, তাহলে এটা কত হবে 28 ইন্টু, এইবার আমি 17.5 আর থেকে হলো 10.5 বিয়োগ করি, তাহলে কত হবে এটা শূন্য, এটা নামবে 7, তাহলে এটা হবে 7, ঠিক আছে। এইবার আমাদের কি এইচ এর মানটা বের করতে হবে, তাহলে এইচ সমান সমান এই স্কয়ারটা সমান সমান এর এই পাশে গেলে কি হয়ে যাবে রুট, তাহলে রুট হলে কত হবে 28 ইন্টু 7, ঠিক আছে। এইবার চলো এই জায়গাটাকে আমরা এইভাবে করি, এইচ সমান সমান, এইবার তোমরা এখানে দেখো এই 28টাকে আমরা কিভাবে লিখতে পারি 4 7 28, তাহলে এখানে কত থাকবে 7। এইবার এইটাকেও আমরা এই যে এই চারটাকেও আমরা এইভাবে লিখতে পারি 2 ইন্টু 2 ইন্টু 7 ইন্টু 7, ঠিক আছে। তাহলে এইটাকে আমি এই জায়গাটায় করি, তাহলে এই পাশে আমি লিখছি এইচ সমান সমান রুট ওভার দিয়ে দিচ্ছি যা আছে তাই, এখানে 2 ইন্টু 2 মানে কত 2 এর স্কয়ার ইন্টু 7 ইন্টু 7 মানে কত 7 এর স্কয়ার, ঠিক আছে। তাহলে তোমরা এবার এখানে দেখো এই তো স্কয়ার আর রুট উঠে যায়, তোমরা জানো দেখো 7 এর স্কয়ার আর রুট উঠে যাবে, তাহলে এখানে কি পড়ে থাকবে শুধু 2 আর 7, তাহলে এই সমান সমান কত হবে 14 সেমি। তাহলে আমাদের উচ্চতা কত বেরোলো 14 সেমি, ঠিক আছে। আচ্ছা এটাকে আমি মুছে দিচ্ছি রাফটাকে, তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যে অঙ্কটা, ঠিক আছে। এই দেখো আমাদের এল এর মান মানে তির্যক উচ্চতা বেরিয়ে গেল, আর এটা আমাদের কি উচ্চতা, তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে তোমরা উত্তরটা লিখবে যে টোপরটির উচ্চতা হলো তোমার 14 সেমি আর তির্যক উচ্চতা হলো 17.5 সেমি, ঠিক আছে। তাহলে আশা করি অঙ্কটা বোঝা গেল। তাহলে চলো এবার আমরা পরের অঙ্কটা করে ফেলি। তাহলে চলো এবার আমরা 12 দাগের অঙ্কটা দেখি কি বলেছে। গমের একটি স্তূপ লম্ববৃত্তাকার শঙ্কু আকারে আছে,
যার ভূমির ব্যাসের দৈর্ঘ্য 9 মিটার ও উচ্চতা 3.5 মিটার হলে মোট গমের আয়তন নির্ণয় করি। আর ওই গমের স্তূপকে ঢাকতে কমপক্ষে কত বর্গ মিটার প্লাস্টিকের চাদর প্রয়োজন হবে তা আমরা হিসাব করে লিখি। ঠিক আছে, আর বলে দিয়েছে পাই সমান সমান 1.3 আর রুট ওভার 130 সমান সমান 11.4। ঠিক আছে, তাহলে চলো অঙ্কটাকে আগে একবার আমরা ছবি এঁকে বুঝে নেই। তো গমের স্তূপটা কেমন করে আছে? লম্ববৃত্তাকার শঙ্কু আকারে আছে। ঠিক আছে, তো এই ছবিটা তোমরা এঁকে নাও একবার। এইবার দেখো কি বলেছে, যে এর ব্যাসের দৈর্ঘ্য 9, তাহলে ব্যাস যদি 9 হয় তাহলে ব্যাসার্ধ কত হবে? আর সমান সমান কত? 9/2। আর উচ্চতা আমাদের বলে দিয়েছে হচ্ছে h সমান সমান 3.5 মিটার। ঠিক আছে, এইবার আমাদের কি বের করতে বলেছে? এইবার আমাদের সবার প্রথমে কি বের করতে বলেছে? আয়তন বের করতে বলেছে। তো এটার আয়তনের সূত্র হলো 1/3 পাই আর স্কোয়ার এইচ। আর কি বলেছে? এই যে গমের স্তূপটা আছে, এটাকে যদি আমি চাদর দিয়ে ঢাকি তাহলে কত বর্গ মিটার প্লাস্টিকের দরকার? তাহলে এটাকে যদি আমি চাদর দিয়ে ঢাকি তাহলে কত বর্গ মিটার চাদরের দরকার? তাহলে তোমরা বলো এই জায়গাটা, এটাকে আমরা কি বলতে পারি? বক্রতলের ক্ষেত্রফল বা পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? বক্রতলের ক্ষেত্রফল। তাহলে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হলো পাই আর এল। তাহলে চলো অঙ্কটাকে করে ফেলি আমরা ঝটপট। তাহলে এখানে লিখি যে ভূমির ব্যাসার্ধ ব্র্যাকেটে আর সমান সমান কত? 9/2 মিটার সমান সমান 4.5 মিটার। ঠিক আছে, তাহলে ব্যাসার্ধ। এইবার আমাদের কি দেওয়া আছে? উচ্চতা দেওয়া আছে। তাহলে এখানে লিখি উচ্চতা ব্র্যাকেটে কত? এইচ সমান সমান কত? 3.5 মিটার। এইবার সবার প্রথমে আমাদের কি বের করতে বলেছে? আয়তন বের করতে বলেছে। এইবার সবার প্রথমে আমাদের প্রশ্নে কি বের করতে বলেছে? আয়তন বের করতে বলেছে, মানে এই গমের স্তূপটার আয়তন বের করতে বলেছে। তাহলে চলে এখানে আমরা লিখি যে গমের স্তূপের আয়তন। তাহলে আয়তনের সূত্র কি? 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে 1/3 যা আছে তাই থাক, পাই মানে কত? 22/7। আর দেখো কত? এই যে ব্যাসার্ধ 4.5 তার স্কোয়ার ইন্টু এইচ মানে কত? 3.5। ঠিক আছে, আচ্ছা এইবার দেখো আমরা কি করবো পরের লাইনে। এই যে 1/3 যা আছে তাই লিখলাম। আচ্ছা, বইয়ের মধ্যে তোমরা দেখবে পাই সমান সমান লেখা আছে 3.14। ঠিক আছে, তো এখানে পাই আমি কত? 22/7 লিখলাম। আর 3.14 মানে একই, আমি এখানে লিখে দিচ্ছি 3.14 ইন্টু এই স্কোয়ারের জন্য এটাকে দুইবার লিখবো 4.5 ইন্টু 4.5 ইন্টু 3.5। এবার আমি দশমিক গুলোকে তুলে দেবো। তুলে দিলে এখানে কত হবে? 100। এটা তুলে দিলে কত হবে? 10। এটা তুলে দিলে কত হবে? 10। এটা তুলে দিলে কত হবে? 10। ঠিক আছে, তাহলে চলো এইবার আমরা কাটাকাটি করব। কাটাকাটি করলে কত হবে? দেখো, এটাকে যদি কাটি 5 দোকানে 10, এটা কত হবে? 5 7 35। এটাকে যদি কাটি 5 দোকানে 10, 5 9 45। এটাকে যদি কাটি 5 দোকানে 10, 5 9 45। ঠিক আছে, তাহলে এই আমাদের বেরোলো। এইবার আমাদের কি? এই যে 3 3 3 9 কেটে দিলাম। ঠিক আছে, এইবার তোমরা নিচে দেখো কি কি পড়ে আছে। দেখো এখানে আছে 100 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2। ঠিক আছে, আর উপরে কি কি পড়ে আছে? 314 ইন্টু 3 ইন্টু 9 ইন্টু 7। ঠিক আছে, এটা পড়ে আছে। এবার 314কে যদি আমি 2 দিয়ে কাটি তাহলে কত হবে? 2 অক্ষে 2। ঠিক আছে, এখানে কত পড়ে থাকে? 1। এই 1 নামবে 5 দোকানে 10। আর এখানে কত? 1। এখানে কত আছে? 4। তাহলে 7 দোকানে 14। তাহলে এই 2 দিয়ে কাটলে কত হবে? 157। ঠিক আছে, তাহলে এবার নিচে কত পড়ে আছে? দেখো 2 দোকানে 4 আর 100কে গুণ করলে কত হয়? 400। আর উপরে কত? 157 ইন্টু 3 ইন্টু 9 ইন্টু 7। ঠিক আছে, তাহলে এবার 157কে আমি যদি 3 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 3 7 21। 21-এর 1 হাতে থাকে হচ্ছে 2। আর হলো 3 5 15 আর 2 হচ্ছে 17। 17 7 হাতে থাকে হচ্ছে 1। 3 অক্ষে 3 একে 4। ঠিক আছে, আর কত দিয়ে গুণ করব? এবার দেখো 7 আর 9, 7 9 কত হয়? 63। তাহলে এটাকে যদি 63 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 3 অক্ষে 3। 3 7 21-এর 1 হাতে থাকে 2। 3 4 12 আর 2 হচ্ছে 14। এখানে কাটা দিব। আর কত? 6 অক্ষে 6। 6 7 42। 42-এর 2 হাতে কত থাকে? 4। 4 6 24 আর 4 হচ্ছে 28। তাহলে এটা কত হবে? 3। 6 আর 1 7। 4 আর 2 6। 8 আর 1 9 2। তাহলে এটা আমার গুণ করে কত এলো? 29 67 3। আর নিচে কত আছে?
400, ঠিক আছে। তাহলে এটা চলে এলো। এইবার আমরা এটাকে কি 400 দিয়ে ভাগ করব, তাহলে চলো এখানেই ভাগটা করে নেই। 29, 67, 3, এটাকে যদি 4 দিয়ে ভাগ করি, আচ্ছা এটাকে যদি আমি 400 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, 4 7 28, তাহলে এটা কত হবে 2800, ঠিক আছে। তাহলে এখানে কত পড়ে থাকবে 7 6, আর এখানে কত পড়ে থাকবে 1, ঠিক আছে। আর এটা কত হবে, এখান থেকে কত নামবে 3, ঠিক আছে। এইবার আমরা কত দিয়ে ভাগ করবো 4, 4 4 কত হয় 16, ঠিক আছে। এখানে কত পড়ে থাকবে 3, আর এখানে কত পড়ে থাকবে 7। এবার যদি একটা পয়েন্ট নেই তাহলে তার জন্য কত নেব 0, তাহলে এটা কত হবে 4 অক্ষে 4, তাহলে এখান থেকে কত নামবে 400, 400 নামলে এখানে কত পড়ে থাকবে 0, এখানে 3, আর এখানে কত পড়ে থাকবে 3, তাই তো। এইবার এখানে পয়েন্টের জন্য যদি আর একটা 0 নেই তাহলে কত হবে 4 8 32, ঠিক আছে। এটা বিয়োগ করলে কত হবে 0 0, আর এখান থেকে 1, আর পয়েন্টের জন্য যদি আরেকটা 100 নেই তাহলে কত হবে 1000, তাহলে আমি এটাকে এইখানে করছি, তাহলে 1000 যদি হয়, ঠিক আছে, তাহলে 4 4 দোকানে 8, মানে 800, তাহলে এটা বিয়োগ করলে কত হবে 200, ঠিক আছে। পয়েন্টের জন্য আমি আরেকটা 0 নিলাম, তাহলে এটা কত হবে 4 5 20, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের অ্যান্সার। তাহলে এটা আমাদের হলো আয়তন বেরোলো। তাহলে এটাকে আমরা কিভাবে লিখবো, 74.18 ঘন মিটার, ঠিক আছে। তাহলে এটা আমাদের কি গমের স্তূপটার আয়তন বেরোলো, ঠিক আছে। তাহলে এই যে এটা বেরোলো আমরা শুধু 2 ঘর পর্যন্ত নেব, আর বাকিগুলোকে নিলাম না, ঠিক আছে। তাহলে তোমরা বুঝতে পারলে আয়তনটা কত বেরোলো। এইবার আমাদের কি বের করতে হবে, যে বক্রতলের ক্ষেত্রফল। কেন বের করতে হবে, যে এই যে গমের স্তূপটা আছে এই স্তূপটাকে কি তিরপল দিয়ে ঢেকেছে, তাহলে কতটা তিরপল লেগেছে সেটা বের করতে হবে। তাহলে সেটা বের করার জন্য কি আমাদের বক্রতলের ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে এটাকে আমি মুছে দিলাম। এইবার আমরা কি করব, বক্রতলের ক্ষেত্রফলটা এখানে বের করব। তাহলে এখানে লিখি যে গমের স্তূপটির বক্রতলের ক্ষেত্রফল। তাহলে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর এল, ঠিক আছে। আমরা তো পাই এর মান জানি, পাই সমান সমান কত 3.14, আর মানে জানি, আর মানে হচ্ছে 4.5, কিন্তু আমরা কিসের মান জানি না, এল এর মান জানি না। তাহলে আমাদের এল এর মানটা বের করতে হবে। তোমরা দেখো এখানে আমরা এইচটাও জানি, ব্যাসার্ধটাও জানি, ব্যাসার্ধটা কত 4.5, ঠিক আছে। তাহলে চলো এখান থেকে আমরা এল এর মানটাকে বের করে নিই। কি করে বের করব, এটা আবার দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজের যখন আমরা এল এর মানটাকে বের করবো, এলটা কি, এল সমান সমান কি অতিভুজ, তাহলে উচ্চতা মানে লম্ব, লম্বটা দেওয়া আছে কত 3.5, ব্যাসার্ধ কত দেওয়া আছে 4.5, আর হলো অতিভুজটা বের করতে হবে। তাহলে চলো আমরা পিথাগোরাসের সূত্রটা লিখে ফেলি, যে লম্ব স্কয়ার মানে এই স্কয়ার প্লাস ভূমি, ভূমি মানে কি আর স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ মানে এল স্কয়ার, এটাকে আমাদের বের করতে হবে। তাহলে এইচ সমান সমান কত 3.5 তার স্কয়ার, আর মানে কত 4.5 তার স্কয়ার, এল মানে কত এল স্কয়ার, ঠিক আছে। এটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। এইবার তাহলে কি আমরা মানগুলোকে বসিয়ে দিই। তাহলে এইচ মানে কত 3.5 তার স্কয়ার লিখে দিলাম, ঠিক আছে। আর মানে কত, আর মানে আমি এই যে এটাকে নিচ্ছি, ঠিক আছে, 9/2 তার স্কয়ার প্লাস এল স্কয়ার, ঠিক আছে। এবার 3.5টাকে আমি যদি এরকম করে লিখি 7/2, মানে কি 3.5ই তো, তোমরা এটাকে ভাগ করো, ঠিক আছে। তাহলে দেখবে তোমরা 7/2ই পাবে, প্লাস 9/2 তার স্কয়ার সমান সমান কত এল স্কয়ার। এবার আমরা কি করবো, এটাকে স্কয়ার করবো। 7 এর স্কয়ার কত 49, 2 এর স্কয়ার 4, প্লাস 9 এর স্কয়ার 81, 2 এর স্কয়ার 4 প্লাস এল স্কয়ার, ঠিক আছে। এইবার আমরা কি লসাগু করবো, লসাগু করলে কত হবে 4 থাকবে, এটা কত 49 প্লাস 81 সমান সমান এল স্কয়ার, ঠিক আছে। এইবার আমরা কি করবো, উপরে 4, দেখো এইটা কি, এই যে এটাকে যোগ করলে হয় 9 আর 1 10, 10 শূন্য হাতে 1, 8 4 12 1 13, 130 সমান সমান এল স্কয়ার। তাহলে এই স্কয়ারটা সমান সমানের এই পাশে এলে কি হবে, রুট ওভার 130/4 সমান সমান এল, ঠিক আছে। আচ্ছা এইটাকে আমি এই পাশে করছি, ঠিক আছে। তাহলে এখানে আমি লিখছি এল সমান সমান রুট ওভার 130/4। এইবার দেখো এই যে 4, 4 মানে কত 2 এর রুট, তাহলে 2টাকে আমি রুটের থেকে বের করে দিলাম, আর উপরে কত আছে 130, ঠিক আছে। এইবার আমরা কি করব, এল সমান সমান এটাকে ভাগ করব 2 দিয়ে, তাহলে এখানে ভাগ করি 11.4, এটাকে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হবে 5 দোকানে 10, এখান থেকে কত নামবে 1, এবার পয়েন্টটা কোথায় এখানে চলে যাবে, আর কত 4টা এখানে নামবে, ঠিক আছে। তাহলে 7 দোকানে কত 14, তাহলে আমাদের এলটা কত বেরোলো, এল সমান সমান 5.7, 5.7। তাহলে আমাদের তির্যক উচ্চতা মানে এটা
এল সমান সমান কত বেরোলো, এখানে আমরা কত লিখবো 5.7 মিটার। ঠিক আছে, এইবার আমাদের কি বের করতে হবে, এই যে বক্রতলের ক্ষেত্রফল, যে এল এর জন্য আমরা আটকে গেছি, তাহলে এল এর মানটা আমরা পেয়ে গেছি, তাহলে এল সমান সমান কত 5.7। তাহলে চলো এই গুণটাকে আমরা রাফে করে নিই। ঠিক আছে, এখানে করে নিচ্ছি, এটা মুছে দিলাম। তাহলে 3.14, এটাকে যদি আমি 4.5 দিয়ে গুণ করি তাহলে কত হবে, 4 5 20, 20 শূন্য হাতে কত থাকে 2, 5 অক্ষে 5 আর 2 হচ্ছে 7 আর হচ্ছে 3 5 15। ঠিক আছে, এখানে ইনটু দিলাম। এবার 4 4 16, 16 6 হাতে থাকে হলো 1, 4 অক্ষে 4, 1 এ 5, 3 4 12, তাহলে এখানে কত হলো 0, 7 আর 6 হলো 13, 3 হাতে থাকে 1, 5 5 10, 1 এ 11 আর হচ্ছে 2 আর 3, 1 এ 4 আর হচ্ছে 1, তাহলে এটা কত বেরোলো 14 130। তাহলে তোমরা দেখো দশমিক কয় ঘর পরে আছে, 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে আমরা এখানে একটা দশমিক দিয়ে দিলাম। ঠিক আছে, এইবার আমাদের আর কি গুণ করতে হবে 5.7, তাহলে এটাকে আমরা 5.7 কে গুণ করি। ঠিক আছে, 7 0 0, 3 7 21, 21 এর 1 হাতে থাকে 2, 7 অক্ষে 7 আর 2 হচ্ছে 9। ঠিক আছে, আর 4 7 28, 28 এর 8 হাতে থাকে 2, 7 অক্ষে 7 আর 2 হচ্ছে 9, এখানে আমরা একটা কাটা চিহ্ন দেব। এবার কি করব 5 0 0, 3 5 15, 15 এর 5 হাতে থাকে 1, 5 অক্ষে 5, 1 এ 6, 4 5 20, 20 শূন্য হাতে থাকে 2, 5 অক্ষে 5 2 7, তাহলে এটাকে যোগ করব। এবার কত হবে 0, তারপরে 1, তারপরে 9 আর 5 যোগ করলে হয় 14, 14 4 হাতে থাকে হলো 1, 8 আর 6 যোগ করলে হয় 14, হাতে থাকে 15, 15 এর 5 হাতে থাকে 1, 9 আর 1 10, 10 এ 0 হাতে থাকে 1, 7 আর 1 হলো 8। ঠিক আছে, এইবার তাহলে কয় ঘর পরে দশমিক হবে, দেখো 1 ঘর 2 ঘর 3 ঘর 1 4 ঘর, তাহলে 1 2 3 4 মানে 80 পরে দশমিক হবে। ঠিক আছে, তাহলে তোমরা দেখো এটাকে গুণ করে আমাদের কত বেরোলো, এই যে এটা 80.5410, তাহলে আমরা এখানে লিখে দিই যে 80.541। ঠিক আছে, তাহলে এটা কি হবে বর্গ মিটার। তাহলে তোমরা এখানে দেখো এই গমের যে স্তূপটা আছে, এই স্তূপটাকে তিরপল দিয়ে ঢাকতে 80.54 বর্গমিটার তিরপল লেগেছে, তাহলে এটাই আমাদের অ্যান্সার। গমের স্তূপটার আয়তন বেরোলো কোনটা, এটা, আর এই গমের স্তূপটাকে তিরপল দিয়ে ঢাকতে কতটা তিরপল লেগেছে, 80.54 বর্গমিটার তিরপল লেগেছে। ঠিক আছে, তাহলে আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, তারপরেও যদি তোমাদের কোনো রকম অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে, তাহলে আজকের জন্য আমাদের এই যে লম্ব বৃত্তাকার শঙ্কুর বড় যে প্রশ্নগুলো ছিল, ইম্পর্টেন্ট প্রশ্নগুলো, সেগুলো সব শেষ হয়ে গেল। তাহলে লম্ব বৃত্তাকার শঙ্কুর 1 থেকে 12 দাগের সবগুলো অঙ্ক আমি করে দিলাম। ঠিক আছে, তো আজকের জন্য আমাদের ক্লাসটা এখানেই শেষ। তোমাদের যদি অঙ্কগুলো ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে। ঠিক আছে, আর আশা করি তোমরা সবাই ভালোই আছো। তাহলে আজকের জন্য চলো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে আমার পরের ক্লাসে দেখা হচ্ছে।